Hello everybody, very good morning. হ্যাঁ ম্যাম, গুড মর্নিং। আচ্ছা, সাউন্ডটাও ঠিকঠাক শুনতে পাচ্ছ আশা করি। আমাকে একটুখানি বলো, ফ্রাইডে ক্লাসে আমরা কি করেছিলাম? ভুলে গেছি। ম্যাম ম্যাম সয়েলটা মাটি আমাদের হয়েছিল, শেষ কমপ্লিট হয়নি। হয়ে গেছে। সয়েলটা শেষ হয়েছিল। আজকে কিছু শুরু করবো এরকম কিছু বলেছিলাম কি? না ম্যাম কিছু বলেননি। আচ্ছা চলো তাহলে দেখা যাক। তাহলে 1 মিনিট হোল্ড করো, একটু 2 মিনিট আমরা ওয়েট করি, আরো অনেকজন জয়েন করছে। ক্লাসের মাঝখানে জয়েন করাতে একটু অসুবিধা হয়, তারপরে আমি শুরু করছি। তুমি টপিকগুলো দেখে নিই কি হয়েছিল, তারপরে আমি টপিকটা আচ্ছা, গুড মর্নিং এভরিবডি। আমি তোমাদের যা ছিল, যেটা আমি তোমাদেরকে দিতে বলেছিলাম তোমরা দিয়েছিলে। তো সেখানে দেখো বায়ুমণ্ডল, ভারতের অবস্থান, ভারতের ভূপ্রকৃতি, রিভার, স্বাভাবিক উদ্ভিদ, মৃত্তিকাটা আমরা আগের দিন করেছি। মৃত্তিকার ক্লাসটা হয়তো তোমরা পাওনি। মৃত্তিকা, রক্স, লোকাল উইন্ড মানে যদিও ওটা ভারতের জলবায়ুর মধ্যেই পড়ে, মানে ক্লাইমেট অফ ইন্ডিয়া, এগ্রিকালচার, পাওয়ার প্ল্যান্ট, পোর্ট অফ ইন্ডিয়া, মিনারেলস অফ ইন্ডিয়া, ইন্ডাস্ট্রি, ওয়েস্ট বেঙ্গলের রিভার, ড্যাম ব্যারেজ মানে বাঁধ জলাধার, এগুলো আমরা অলরেডি করে ফেলেছি। তো আজকে আমি যেটা করবো দেখলাম তোমাদের করা হয়নি, হয়তো পুরোনো ব্যাচে হয়েছিল, বাট তোমাদের এই ব্যাচে হয়নি। সেটা হচ্ছে ইন্টেরিয়ার অফ আর্থ, পৃথিবীর আভ্যন্তরীণ গঠন। শিয়াল সীমাটা করাবো, তার কারণ হচ্ছে যেহেতু আমাদের সামনে ক্লার্কশিপ মিসেলেনিয়াস আছে, কারণ আমাদের স্ট্র্যাটিক জিকের পার্টগুলো এখানে আসে। আচ্ছা, এটা করানোর পরে আমি তোমাদেরকে বলে রাখছি, যাতে মনে থাকবে, মানে আমি ভুলে যাই, আমাকে একটু ক্লাসের শুরুতে মনে করাবেন। নেক্সট যেদিন ক্লাস থাকবে, আজকে তো আমরা এটা করছি এই টপিকটা, নেক্সট যেদিন ক্লাস থাকবে সেদিনকে আমি ওয়েস্ট বেঙ্গলের কিছু স্ট্যাটিক জিকে করাবো। যেমন ধরো, কিছু জিআই ট্যাগ প্রাপ্ত প্রোডাক্ট, সেগুলো কবে কেন হয়েছে, তাদের কি বৈশিষ্ট্যগুলো আছে, এরকম কিছু। মানে অ্যাকচুয়ালি টপিকটা হবে ওয়েস্ট বেঙ্গলের আর্ট অ্যান্ড কালচার। একটু শুধু এটা মনে করাবে যে ম্যাডাম আর্ট অ্যান্ড কালচারটা করাবেন বলেছিলেন। এটা করানো হবে ফর ক্লার্কশিপ মিসলেনিয়াস এই পরীক্ষাগুলোর জন্য, কারণ এগুলোতে যে স্ট্র্যাটেজিকের পার্ট আছে তার মধ্যে এখন এগুলো আছে। তার মধ্যে ডান্স, ফেস্টিভ্যাল সবকিছু রিলেটেড থাকবে, ট্রাইব, এগুলো সবকিছু রিলেটেড থাকবে। ঠিক আছে, ওর মধ্যে টপিকটার মধ্যে ইনক্লুড থাকবে। আমরা পার্ট বাই পার্ট স্টাডি করব। আচ্ছা, তো মোটামুটি অনেকেই জয়েন করেছো। তো শুরু করি। আজকে আমরা ইন্টেরিয়র অফ আর্থ বা পৃথিবীর গঠনটা করব। আমি স্ক্রিনটা শেয়ার করি। সুমন জয়েন করেছে। ও তোমাদের মনে হয় আগামীকাল একটা ক্লাসের কথা বলা হয়েছে, তাই না? তোমাদের, হ্যাঁ ম্যাম। হ্যাঁ,
তাহলে আগামীকালই ওটা শুরু করবো, মনে থাকবে, আজকের পরে কালকে তো, এটা মনে থাকবে। আগামীকাল সেম টাইমেই ক্লাস থাকবে। আর ওই আর্ট অ্যান্ড কালচারের টপিকটা আগামীকালই শুরু করবো। দেখি এটা ম্যাম নদী সমুদ্র এগুলোর কার্যাবলীগুলো একটু করিয়ে দেবেন পরে। একটুখানি একটু জোরে বলো তো বাবু, আমি শুনতে পেলাম না। নদী সমুদ্রটা শুনতে পেলাম। হ্যাঁ ম্যাম, নদী সমুদ্র বায়ু হ্যাঁ, ও কার্যাবলীর ফলে যে গঠিত ভূমিরূপ গুলো হয় ওগুলো নিয়ে একটু ডিসকাশন আসবে। ল্যান্ডফর্ম, আচ্ছা আচ্ছা, নদী সমুদ্র বায়ুর গঠনের ফলে যে ভূমিরূপগুলো হয়। আচ্ছা, এই প্রসঙ্গে একটুখানি বলে রাখি, যেমন ধরো নদীর ক্ষয় কার্যের ফলে, সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ, এইগুলো বলছো তো? হ্যাঁ ম্যাম, হ্যাঁ। হ্যাঁ, ওই বদ্বীপ অশ্বক্ষুরাকৃতি হ্রদ, বুঝতে পেরেছি। এই এই প্রসঙ্গে একটুখানি বলে রাখি, এই টপিকটা যে একেবারে বলে দেবো যে না তোমরা এই টপিকটা পড়বে না, স্কিপ করে যাবে না, সেটা নয়। বেশ কিছুতে মানে সেন্ট্রালের পরীক্ষাতেও দেখা গেছে এবং আমাদের স্টেটের পরীক্ষাতেও দেখা গেছে প্রশ্ন আসে। প্রশ্ন কিরকম ধরনের আসে বলে দিই, ডেপ নলেজে নয়। মানে যেমন ধরো অশ্বক্ষুরাকৃতির হ্রদ বা অক্সবো লেক, এই নামটা তোমরা সবাই শুনতে অভ্যস্ত। তো এই অশ্বক্ষুরাকৃতির হ্রদ বা অক্সবো লেক ফর্মড বাই, বা অশ্বক্ষুরাকৃতির হ্রদ বা অক্সবো লেক কিভাবে তৈরি হয়। এবার ধরো নিচে অপশনে থাকবে নদীর ক্ষয়কার্য, হিমবাহের ক্ষয়কার্য, বায়ুর সঞ্চয় কার্য, এইরকম অপশন থাকে। তো কে কোন ভূমিরূপগুলো তৈরি করে এইটা আমাদের জানাটা দরকার। এটা যে একদম আমি স্কিপ করতে বলতে পারবো না সেটাও বলতে পারবো না, এটা একটুখানি আসে। আবার যে খুব ডিটেলসে পড়তে হবে সেটাও বলতে পারবো না। তো আমি পড়িয়ে দিতে পারি, তো সেটা মানে খুব বেশি ফ্রিকুয়েন্টলি পরীক্ষাতে আসে না, আবার একেবারে স্কিপ করা যাবে না। তো আমার একটা অ্যাডভাইস হচ্ছে মেন টপিকগুলো কভার করে নিই, তারপরে ওটা আমি পড়িয়ে দেবো। ধরো রিভারের ফলে কি হয়, গ্লেশিয়ারের ফলে কি হয়, সেগুলো একটুখানি বলে দেবো। জাস্ট মোটামুটি বলে দিলেই বুঝে যাবে। যদি তোমাদের কাছে ক্লাস 9-10-এর বই থেকে থাকে, হ্যাঁ ক্লাস 10-এর বুক, এটাই বলতে যাচ্ছিলাম, যে যদি ক্লাস 10-এর বই থেকে থাকে তাহলে ওখান থেকে একটু শুধু রিডিং করবে। মানে নদীর ক্ষয়কার্যের পদ্ধতি পড়ার দরকার নেই, দেখবে ওখানে ঘর্ষণ কাজ, অবঘর্ষ কাজ, হ্যান ত্যান অনেক লেখা আছে, ওগুলো স্কিপ করে যাবে। ওখানে যে শুধু ভূমিরূপগুলো দেওয়া আছে, মানে ধরো নদীর সঞ্চয় কার্যের ফলে খুব ভালো আছে, রাইট, ওখানে খুব ভালো করে দেওয়া আছে নদীর সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ, ক্ষয় কার্যের ফলে কি ভূমিরূপ, মানে শুধু নামগুলো। যেমন ধরো নদীর ক্ষয় কার্যের ফলে জলপ্রপাত তৈরি হচ্ছে, খরস্রোত তৈরি হচ্ছে, ভি আকৃতির উপত্যকা তৈরি হচ্ছে, আই আকৃতির উপত্যকা তৈরি হচ্ছে, শুধু এই যে নামগুলো, এগুলো একটা নিজেরা চার্ট করে নিতে পারো ওই বই থেকে, বা ওই বই থেকেই পড়ে দিতে পারো। মানে ওর ডেফিনেশন বা খুব ডিটেলস না মুখস্থ না করে ওটা রিডিং করে নেবে, কিন্তু মুখস্থ করে মনে যেটা রাখবে যে কে কার ক্ষয়কার্যের ফলে কোন ল্যান্ডফর্মগুলো তৈরি হচ্ছে, কার সঞ্চয় কার্যের ফলে কোন ল্যান্ডফর্মগুলো তৈরি হচ্ছে। ঠিক আছে, তার কারণ হচ্ছে ডাব্লিউবিসিএস ছাড়া আদার্স পরীক্ষাতে খুব বেশি এই পার্ট থেকে প্রশ্ন আসে না। এবার এসেছে দু একবার আমাদের সেন্ট্রালের পরীক্ষাতেও এসেছে, তার জন্য এইটুকু পড়লেই যথেষ্ট। আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হয়তো তোমাদের 9-এর বইটা আছে না, তার আগের 8-এর বইটা আছে, আমার মনে পড়ছে না। বেসিক যে পাহাড়গুলোর কনসেপ্ট, মানে ধরো ভঙ্গিল পর্বত বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি, ব্লক মাউন্টেন বা স্তূপ পর্বত। যেমন আমরা হিমালয় পড়ছি, ভারতে হিমালয় পড়ানোর সময় বলছি যে হিমালয় নতুন ভঙ্গিল পর্বত, আরাবল্লী পুরনো ভঙ্গিল পর্বত, বাট অ্যাকচুয়ালি ফোল্ড মাউন্টেনটা কি, মানে ক্ষয়জাত পাহাড় আমরা বলছি, মানে পূর্বঘাট পশ্চিম ঘাটকে, তো ক্ষয়জাত পাহাড়টা কি, ভঙ্গিল পর্বতটা কি, ব্লক মাউন্টেনটা কি। আচ্ছা, এটাও ক্লাস 10-এই আছে। এগুলো এই বই থেকে একটুখানি পড়ে নিলে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হবে, ঠিক আছে। কারণ এই পার্টগুলো অ্যাকচুয়ালি থেকে ডাইরেক্ট কম্পারেটিভ ফিল্ডে হয়তো প্রশ্ন আসে না, কিন্তু অন্য টপিকগুলো পড়তে গেলে এগুলো যে বেসিক নলেজ, যেমন ধরো আমাদের একটা স্পেলিং শিখতে গেলে প্রথমে এবিসিডি না শিখলে আমরা কোনো একটা স্পেলিং মনে রাখতে পারি না, ঠিক সেই রকমই হচ্ছে একটা বেসিক নলেজ এগুলো। মানে আমরা যদি প্রথমে একটুখানি এগুলো জেনে নিই তাহলে আমাদের পক্ষে সুবিধা হয়, ঠিক আছে। তো সেটা আপাতত এখন পড়তে পারো।
তারপর আমি মোটামুটি মেন যে টপিকগুলো রয়েছে আমাদের, যেমন ধরো এরপরে আমি একটু ওয়েস্ট বেঙ্গলের স্ট্যাটিক পার্ট পড়বো, তারপর আমি একটু ওয়ার্ল্ডে যাব, কারণ ওয়ার্ল্ডের টপিক একবারও ধরা হয়নি, পুরোনো ব্যাচও ধরা হয়নি। আর সেন্ট্রালের পরীক্ষাতে ওয়ার্ল্ড আসে এবং এনটিপিসি পরীক্ষাতে ওয়ার্ল্ড থেকে প্রশ্ন আসে, তার মধ্যে সোলার সিস্টেম পড়ছে, ওয়ার্ল্ড ক্লাইমেট পড়ছে, ঠিক আছে। তো যাব, তারপরে যদি আমাদের টাইম থাকে অবশ্যই আমি ওইগুলো একটুখানি বলে দেবো, ঠিক আছে। আচ্ছা, তো চলো আজকে আমরা শুরু করি। মর্নিং ম্যাম। হ্যাঁ, গুড মর্নিং বাবু। ম্যাম মিসলেনিয়াসও আছে, মিসলেনিয়াস, মিসলেনিয়াসও ওয়াল থেকে কোশ্চেন দেয় দু হ্যাঁ একটা। হ্যাঁ ঠিক, মিসলেনিয়াসও ওয়াল থেকে কোশ্চেন দেয়, ঠিক বলেছো। তো এই জন্যই আমি এইটার পরে মানে আজকের পরে পশ্চিমবঙ্গের কিছু স্ট্যাটিক পার্ট পড়াবো, যেটা আমাদের মিসলেনিয়াস বা যে কোনো পরীক্ষার জন্য লাগে, তারপরে আমি ওয়ার্ল্ডে চলে যাবো। আচ্ছা, এইটা হচ্ছে একটা সমস্যা, এটা হচ্ছে এই ক্লাস নিতে নিতে পিং 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 করে জয়েন করতে থাকবে, এটাই হচ্ছে একটা, লিঙ্কটা আগে থেকে শেয়ার করা না থাকলে এটাই অসুবিধা হবে। এক মিনিট দাঁড়াও। ম্যাম ম্যাম জয়েনটা এভরিওয়ান করে দিন, মানে যে কেউ জয়েন করতে পারে সেরকম একটা করে দিন। এটা আমি এখান থেকে করতে পারি না, এটাই হচ্ছে মানে এটা ইদ্রিস লিঙ্ক শেয়ার করলে ও করে দেয়, আমি করতে পারি না এখান থেকে। আজকে তো আমি লিঙ্কটা শেয়ার করেছি, এটাই অসুবিধা হয়ে গেছে। অ্যাডমিট অল করে দিচ্ছি। না, এখান থেকে না আমি খুঁজেই পাই না কোথায় থাকে। টেকনিক্যাল ব্যাপারে আমি ভীষণই উইক, শিখতে হবে আমাকে, বুঝেছিস তো। তাও তো এখন একটুখানি এইসব শেয়ার টেয়ার করে ক্লাস নিতে পারি, মানে অ্যাকচুয়ালি আমার খুব ফেভারিট অফলাইন ক্লাস এখনো পর্যন্ত, যদিও ডিজিটাল বোর্ডে অনলাইন ক্লাস নিয়েছি, এরকম করেও অনলাইন ক্লাস নিই, বাট আমার খুব ফেভারিট হচ্ছে অফলাইন ক্লাস। আচ্ছা, যাই হোক, তো চলে আসি আমরা পৃথিবীর আভ্যন্তরীণ গঠন, যেটাকে আমরা বুঝি, কারণ আমরা বায়ুমণ্ডল পড়েছি, যেটা পৃথিবীর বাইরের অংশটাকে বোঝায়। আমাদেরকে ঘিরে যে 10,000 কিলোমিটার পৃথিবীর বাইরে বা ভূপৃষ্ঠকে ঘিরে অংশটা রয়েছে, সেটাকে আমরা বলি পৃথিবীর বায়ুমণ্ডল, যেটা পৃথিবীর বাইরের অংশ। আর পৃথিবীর ভেতরে যে অংশটা থাকে, মানে আমরা কিন্তু পৃথিবীর বাইরে ভূপৃষ্ঠে বসবাস করি, আমাদেরকে ঘিরে যে অংশটা থাকে সেটা হচ্ছে বায়ুমণ্ডল। আমাদের পায়ের নিচে যে অংশটা থাকে সেটা হচ্ছে আমাদের ভূ আভ্যন্তরীণ গঠন বা ইন্টেরিয়ার অফ আর্থ আমরা বলে থাকি। মানে আমাদের পায়ের নিচে মাটি খুললেই যে আমরা বিভিন্ন অংশ দেখতে পাই, যদিও আমরা খুব বেশি অংশ দেখতে পাই না, কারণ আমাদের অংশগুলোর গভীরতা অনেক দূর পর্যন্ত বিস্তৃত, এবং ততদূর পর্যন্ত মাটি খোঁড়াটা আমাদের জন্য পসিবল হয় না। আমরা ইনস্ট্রুমেন্ট ইউজ করেই তাতে আমরা দেখতে পাই, দেখতে পেয়েছি আর কি। জিওগ্রাফিরা এখনো পর্যন্ত যতগুলো লেয়ার ডিসকভার করেছেন, সেগুলোকে আমরা ইন্টেরিয়র অফ আর্থ বা পৃথিবীর গঠন বলে থাকি। আচ্ছা দেখো, এই যে পৃথিবীর অভ্যন্তরে, মানে নর্মালি একটা যে গ্লোবের স্ট্রাকচার দেখো, তার অভ্যন্তরে এই যে সেন্ট্রাল পার্ট থেকে শুরু করে, ধরো এই সেন্ট্রালে যেখানটা ছোট্ট গোল ব্ল্যাক পয়েন্ট দিলাম, এটা ধরো একটা অংশ, একে ঘিরে আর একটা স্তর রয়েছে, তাকে ঘিরে আর একটা স্তর রয়েছে, এইরকম ভাবে বিভিন্ন স্তরগুলো কিন্তু আমাদের পায়ের নিচে পৃথিবীর অভ্যন্তরে গোলাকৃতিভাবে একে অপরকে বেষ্টন করে রয়েছে। কিন্তু আমরা আমাদের বোঝার সুবিধার জন্য এই সেন্টার থেকে এরকম একটা কোণ বা এরকম একটা ট্রায়াঙ্গেল শেপের অংশ কেটে নিয়ে এই ছবিটা আমরা ড্র করেছি। এটা দেখবে স্কুল লেভেলের বইতে খুব ভালো করে এই ছবিটা দেওয়া আছে, সেখান থেকেই এই ছবিটা আমি ড্র করেছি। মানে এই স্তরগুলো অ্যাকচুয়ালি এরকম গোলাকৃতিভাবে অবস্থিত, এরকম গোল গোল করে অবস্থিত, সেখানে সেই গোল গোল জায়গাটা থেকে আমাদের এঁকে পড়তে যেতে অসুবিধা হয়, তার জন্য সেখান থেকে আমরা এইরকম ভাবে কেটে নিয়েছি। এবার সেই অংশটাকে আমরা স্টাডি করছি। প্রথম আমরা দেখি এখানে যে দেখো ব্ল্যাক ডট ডট পার্টটা রয়েছে, এখানে আমরা বসবাস করছি, ঠিক আছে। এই জায়গাটাতে আমরা বসবাস করছি, যেটাকে আমরা বলতে পারি ভূপৃষ্ঠের ওপরের অংশ, বা এক কথায় বলতে পারি আর্থ ক্রাস্ট। এর নিচের যে অংশটা রয়েছে সেটাকে আমরা বলছি ভূত্বক বা ক্রাস্ট বা শিলামণ্ডল। তো
তো আমরা কিন্তু এটাকেও ক্রাস্ট বলি, আবার আমরা যেখানে অবস্থান করি সেটাকেও ক্রাস্ট বলি। বাংলায় দুটো টার্ম আলাদা বলি। আমরা এই যে ওপরে যেটা বসবাস করি এটাকে আমরা বলি পৃথিবী পৃষ্ঠ বা আর্থ ক্রাস্ট, ঠিক আছে। আর এই যে আমাদের পায়ের নিচেই যে অংশটা রয়েছে তাকে আমরা বলছি ভূত্বক বা ইনার ক্রাস্ট, বা বলতে পারো শিলামণ্ডল। শিলামণ্ডল টার্মটাও কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে এই ভূত্বক বা এই ক্রাস্ট শিলা অংশ দিয়েই গঠিত। বিভিন্ন রকমের শিলা, মূলত আগ্নেয় শিলা, ব্যাসাল্ট এবং গ্রানাইট দিয়ে এই অঞ্চলটা গঠিত, তাই একে আমরা শিলামণ্ডল হিসাবেও চিহ্নিত করে থাকি। তার নিচে রয়েছে আমাদের গুরুমণ্ডল বা ম্যান্টেল, তার নিচে রয়েছে আমাদের কেন্দ্রমণ্ডল বা কোর। তাহলে মেন যদি আমরা দেখি তাহলে আমরা তিনটে স্তর দেখব, একটা হচ্ছে ভূত্বক বা শিলামণ্ডল, একটা হচ্ছে গুরুমণ্ডল বা ম্যান্টেল, একটা হচ্ছে কেন্দ্রমণ্ডল বা কোর। তো এবার দেখতে পাচ্ছি আমরা যে এই মানে ভাগগুলোর আবার দুটো করে ইনার পার্ট রয়েছে। তো কেন ইনার পার্ট রয়েছে, বা বলতে পারো যে কেন আমরা এইটাকে এতগুলো ভাগে ভাগ করেছি, যে একটা ভাগও করতে পারতাম, দুটোও করতে পারতাম। মেনলি হচ্ছে আমাদের ভাগ করার কারণ উপাদানের বেসিসে। উপাদান মানে হচ্ছে যে যে উপাদানগুলো আমাদের রয়েছে, যে ইনগ্রেডিয়েন্টস গুলো রয়েছে সেই উপাদানের বেসিসে আমরা ভাগ করেছি। কিরকম দেখো, ভূত্বককে আমরা দুটো ভাগ করেছি, শিয়াল এবং সীমা। শিয়াল মানে হচ্ছে সিলিকা আর অ্যালুমিনিয়াম। তা আমরা মাটির নিচে গিয়ে তো আর ভাগটা করে আসতে পারি না। তো জিওগ্রাফাররা যেটা দেখেছেন, যত দূর গভীরতা পর্যন্ত, মানে ধরো আমাদের পায়ের নিচে থেকে শুরু করে অ্যাভারেজে 50 কিলোমিটার গভীরতা পর্যন্ত অঞ্চলে সিলিকার সাথে অ্যালুমিনিয়াম কানেক্টেড থাকে, মানে বেশি থাকে, তাই সেই অংশটাকে আমরা শিয়াল হিসাবে চিহ্নিত করছি। 50 কিলোমিটারের পর থেকে 200 কিলোমিটার পর্যন্ত অংশে সিলিকার সাথে আর অ্যালুমিনিয়াম বেশি দেখতে পাচ্ছি না, তাহলে ওই স্তরটাকে আমরা শিয়াল নাম দিতে পারছি না, তখন আমরা তাকে নাম দিচ্ছি সীমা। মানে সিলিকার সাথে আমরা দেখতে পাচ্ছি ম্যাগনেসিয়াম। আচ্ছা, ম্যাগনেসিয়াম কিন্তু নর্মালি Mg হয়, বাট এটা হচ্ছে Ma, কারণ একমাত্র পৃথিবীর আভ্যন্তরীণ গঠনের ক্ষেত্রেই আমরা এই Ma এই শব্দটাকে, মানে ম্যাগনেসিয়াম মানে Ma এটা হিসেবে ব্যবহার করে থাকি, ঠিক আছে। এরপরও ঠিক সেম গুরুমণ্ডল বা ম্যান্টেলকেও আমরা উপাদানের ভিত্তিতে ভাগ করেছি। দেখো, প্রফেসিমা, প্রথম ভাগটা করেছি প্রফেসিমা, মানে ক্রোমিয়াম, ফেরাস, সিলিকাম, ম্যাগনেসিয়াম, এরকম ভাগ করেছি। তারপরে রয়েছে নিফেসিমা, নিকেল, ফেরাস, সিলিকা, ম্যাগনেসিয়াম, এইটা ভাগ করেছি। তারপরেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল বা কোর, যা দুটো ভাগ করেছি, আউটার পার্ট অ্যান্ড ইনার পার্ট। তো এইটার ক্ষেত্রেও আমাদের উপাদান রয়েছে, যেটা হচ্ছে লোহা আর নিকেল, সেটাই আমরা পড়বো। তো এই প্রত্যেকটা ভাগে আমরা কি কি বৈশিষ্ট্য দেখতে পাই, এবং এই প্রত্যেকটা ভাগের মাঝখানে আমাদের একটা করে বিযুক্তি রেখা রয়েছে। কেন বিযুক্তি রেখাগুলো আমরা ইউজ করি সেটা আমরা পড়বো, জানবো। প্রথম চলে আসি আমরা কোর অঞ্চলকে নিয়ে। দেখো কেন্দ্রমণ্ডল, দেখো কেন্দ্রমণ্ডলের মধ্যে আমরা কি বলছি, বা নিচের দিকে যেটা কেন্দ্রমণ্ডলের মধ্যে আমরা যেটা বলছি, কেন্দ্রমণ্ডল হচ্ছে অপেক্ষাকৃত ভারী, মানে এই মণ্ডলের যে উপাদানগুলো সেগুলো হচ্ছে অপেক্ষাকৃত ভারী, ডেনসিটি বেশি। তো সব থেকে নিচের স্তর, বুঝতেই পারছো যে আমাদের এখানে ডেনসিটি বেশি বা ঘনত্ব বেশি বলে এই স্তরটা সব থেকে নিচের দিকে অবস্থিত। সেখানে আমরা ফেরাস মানে লোহা আর নিকেল এই দুটো উপাদান দেখতে পাচ্ছি। জলের তুলনায় উপাদানগুলো 10 থেকে 12 গুণ ভারী। কোনটা কত গুণ ভারী সেটা মোটামুটি যা থিওরি থাকবে সেখান থেকে পড়ে নেবে। এই কেন্দ্রমণ্ডলকে আমরা দুটো ভাগ করছি, একটা বহিঃ কেন্দ্রমণ্ডল মানে আউটার কোর, আর একটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল বা ইনার কোর। এবার দেখো এখানে ডেপথ, যেটা আমাদের পড়া বা মনে রাখা বা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, যে বহিঃ কেন্দ্রমণ্ডল হচ্ছে কেন্দ্রমণ্ডলের ওপরের অংশ, যেটা 2900 থেকে 5150 পর্যন্ত বিস্তৃত। তারপরে রয়েছে অন্তঃস্থ কেন্দ্রমণ্ডল, অন্তঃস্থ কেন্দ্রমণ্ডলের শেষ হচ্ছে 6371 কিলোমিটার পর্যন্ত। যদি আমরা আঁকাটা দেখিনি দেখো তাহলে কিরকম দাঁড়ায়,
মানে এই আউটারের এখান থেকে শুরু হচ্ছে 2900 কিলোমিটার পর্যন্ত, মানে শুরু এখান থেকে। আচ্ছা তাহলে বলো তো মাঝখানে যে গুরুমণ্ডলটা রইলো তার অবস্থান কোথা থেকে, মানে কত কিলোমিটার থেকে কত কিলোমিটার হলো? মাঝখানে দেখো এটা 200 থেকে 2900 কিলোমিটার পর্যন্ত, মানে এখানে 200-তে শেষ সীমা, আর 200 থেকে শুরু হচ্ছে ম্যান্টেল বা গুরুমণ্ডলটা, সেখান থেকে 2000। অ্যাকচুয়ালি ম্যাম 250 থেকে হবে। হ্যাঁ বলো। ম্যাম ওখানে অ্যাস্ট্রোনস্ফিয়ার স্তরটা আছে, তারপর হ্যাঁ থেকে হ্যাঁ আমাদের রাইট, গুরুমণ্ডলটা শুরু হয়। গুড। অ্যাস্ট্রোস্ফিয়ার স্তরটা আছে, গুড, ভেরি গুড। ওটা বোঝাবো আগে, এবং ওটাকে আমরা ম্যাগমা চেম্বার বলি, বলে দেবো। আগে আমরা নর্মাল এটাতে আসি। তো এই 200-র পর থেকে মোটামুটি শুরু হচ্ছে 2900 কিলোমিটার পর্যন্ত। তারপরে হচ্ছে আমাদের আউটার পার্ট মোটামুটি হচ্ছে আমাদের 5100, অ্যাপ্রক্সিমেটলি 5100 ধরো। আর সেখান থেকে শুরু হচ্ছে আমাদের ওই 6100 অ্যাপ্রক্সিমেটলি, মোটামুটি মেন ডেপথগুলো আমাদের দেখবে নোটে দেওয়া আছে। তাহলে পৃথিবীর অভ্যন্তরে টোটাল আমরা কতটা কিলোমিটার দেখতে পাচ্ছি? মোর দ্যান 6000 কিলোমিটার। পৃথিবীর অভ্যন্তর মানে 6000 কিলোমিটার, মানে বিশাল এরিয়া কিন্তু, যেখানে কোনোদিনও আমাদের নিজেদের পৌঁছানো সম্ভব নয়, যেখানে কিন্তু ইনস্ট্রুমেন্টের মাধ্যমেই এই অংশগুলো আমাদের ডিসকভার করা পসিবল হয়েছে। এবং বিভিন্ন বৈজ্ঞানিকরা বিভিন্ন সময় ভূমিকম্পের কারণ বা ভূমিকম্পের উৎস অনুসন্ধান করতে গিয়ে এতগুলো স্তর আবিষ্কার করেছে। আচ্ছা এবার চলে আসি, এই যে পুরো কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা অত্যাধিক, মানে ধরো প্রায় 1200 থেকে 1400 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক যেরকম বায়ুমণ্ডলের ওপরের স্তরগুলোর মাত্রাতিক্ত তাপমাত্রা, ঠিক সেরকমই এইখানেরও তাপমাত্রা মাত্রাতিক্ত। মানে পৃথিবী থেকে যত ওপরে যাব, বায়ুমণ্ডলে যত ওপরে যাব খুব গরম বাড়ে, যত ভেতরে ঢুকবো তত গরম বাড়ে। এবং প্রায় পৃথিবীর লাস্ট মানে বায়ুমণ্ডলের শেষ আর অভ্যন্তরের শেষের তাপমাত্রা প্রায় এক হয়ে যায়, শুধু মাঝখানটা আমাদের থাকার জন্য একটুখানি ছেড়ে দিয়েছে আর কি, যে সুস্থ থাক। তাও এখন 50 ডিগ্রিতে উঠিয়ে দিচ্ছে, বলছে বেশি বেড়ে গেছিস তোরা, আমাদেরকে অত্যাচার করছিস, তো পুরেই মরে যা, ঠিক আছে। আজকে তো টেম্পারেচার একটু কম দেখাচ্ছে, এই দুদিন আগে তো 50-52, এবং দিল্লিতে তো তোমরা জানোই যে 50 ডিগ্রি টেম্পারেচার, মানে রিডিংয়েই উঠে গেছে 50 ডিগ্রি টেম্পারেচার। যাই হোক, তো এই কেন্দ্রমণ্ডলটাতে আমাদের মেন উপাদান হচ্ছে লোহা আর নিকেল। তো অত মাত্রাতিক্ত তাপমাত্রাতেও কিন্তু লোহা নিকেল সেমি সলিড বলতে পারি, মানে খুব সলিড নয়, একেবারে লিকুইড জলের মতনও নয়, মোটামুটি একটা সেমি সলিড অবস্থাতে কিন্তু বসবাস করে, বা আমরা তরল পিণ্ড বলি, বাংলায় ভাষাটা বলি তরল পিণ্ডের মতো অবস্থান করে। এদের মধ্যে আউটার কোরেও লোহা নিকেল আছে, ইনার কোরেও লোহা নিকেল আছে, কিন্তু ইনার কোরে নিকেল তুলনামূলক একটু বেশি আয়রনের থেকে দেখা যায়। তো নিকেলের চিহ্ন আমরা কি বলি? Ni, আর আয়রন হচ্ছে Fe। তো এই দুটোকে মিশিয়ে আমরা বলি ইনার কোরটাকে নিফে, মানে ইনার কোরের আর একটা নাম বলতে পারো নিফে, ঠিক আছে। ইনার কোরের আরেকটা নাম হচ্ছে আমাদের নিফে। নিফে তার কারণ হচ্ছে ইনার কোর আর আউটার কোরের দুটোর একটা জিনিস মাথায় রাখবে, দুটোর মধ্যেই কিন্তু আমরা সম পরিমাণ দেখতে পাই যে লোহা আর নিকেল রয়েছে, বাট নিকেল আর আয়রন একসাথে মিশে গিয়ে তৈরি হয়েছে ইনার, তাই সেটাকে আমরা নিকেল নিফে হিসেবে চিহ্নিত করছি। এর ওপরে যদি চলে যাই তাহলে হচ্ছে গুরুমণ্ডল। তার যাওয়ার আগে আমরা আরেকটা পয়েন্ট দেখে নেব, যে আউটার আর ইনারের মাঝখানে আমরা একটা বাউন্ডারি টাইপের ইমাজিন করেছি মানে ধরো ওই যতটা কিলোমিটার, মানে 5100 অ্যাপ্রক্সিমেটলি কিলোমিটার পর্যন্ত আমরা নিকেল আর আয়রন সমপরিমাণ বা একটু কম বেশি দেখতে পাচ্ছি, কিন্তু তারপর থেকে যখনই আমরা নিকেলের পরিমাণটা বেশি দেখতে পাচ্ছি, তো সেই জায়গাটাতেই আমরা একটা বাউন্ডারির মতো ইমাজিন করে নিয়েছি, যে ধরো 5101 কিলোমিটারের পর থেকে ওটা ইনার কোর হিসেবে আমরা চিহ্নিত করব। তো সেই বাউন্ডারিটাকে যে
জিওগ্রাফার ডিসকভার করেছেন বা এই স্তরটাকে যে জিওগ্রাফার ডিসকভার করেছেন তার নামানুসারে এগুলোকে নাম দেওয়া হয়। এগুলোকে আমরা বাংলায় বলি বিযুক্তি রেখা, ইংলিশে বলছি ডিসকন্টিনিউটি। ডিসকন্টিনিউটি নামটাও জেনে রাখবে, কারণ কখনো দেখবে ডিসকন্টিনিউটিটা হয়তো বাংলা করে দিয়ে দিল, ঠিক আছে। তো এই যে ট্রানজিশন বিযুক্তি রেখা বা ট্রানজিশন ডিসকন্টিনিউটি বলি আমরা, আউটার আর ইনার কোরের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি। এর ওপরে রয়েছে আমাদের গুরুমণ্ডল বা ম্যান্টেল, যেটাকে আমরা উপাদানের ভিত্তিতে দুটো ভাগ করছি। তাদের কত ঘনত্ব আছে, তাদের কত ডেপথ আছে, সেগুলো মোটামুটি আমরা থিওরি থেকে পড়ে জেনে নেব। এবং প্রফেসিমা নিফেসিমার মাঝখানেও আমাদের যে বিযুক্তি রেখাটা রয়েছে সেটাও দেখো রেপটাইট বা রেপটি বিযুক্তি রেখা বা ডিসকন্টিনিউটি। আচ্ছা, এই ডিসকন্টিনিউটি প্রসঙ্গে বলে রাখি, এই ডিসকন্টিনিউটি সিএইচ পরীক্ষায় আমি আসতে দেখেছি, মানে যেটা লাস্ট পরীক্ষা হয়েছে সিএইচএস এর, মোস্ট প্রবাবলি 2023-এর জানুয়ারি না ফেব্রুয়ারি মাসে একটা মনে হয় পরীক্ষা হয়েছিল সিএইচএস এর, তাতে আসতে দেখেছি ওনা। এবং ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারিতে 2-3বার এসেছে, মেন্সে এসেছে, সিজিএল পরীক্ষায় আসতে দেখেছি। ডিসকন্টিনিউটি কিন্তু বেশি পরীক্ষাতে আসতে দেখেছি। আরেকটা প্রশ্ন লাস্টে বলবো, যেটা সিজিএল এ অনেকবার রিপিটেডলি এসেছে, সেই প্রশ্নটা লাস্টে আসবো আমরা সেই প্রশ্নটা। আচ্ছা, এবার চলে আসি আমরা গুরুমণ্ডলের, তাহলে দুটো ভাগ দেখে নিলাম, প্রফেসিমা নিফেসিমা, মাঝখানের বিযুক্তি রেখা দেখে নিলাম, রেপটাইট বিযুক্তি রেখা বা ডিসকন্টিনিউটি। এবার এখানে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে সেটা, যেটা কেউ একজন আগে বললে যে সীমা আর প্রফেসিমার ঠিক জয়েনিং পয়েন্ট যেটা, সেই জায়গাটাতে আমরা একটা ম্যাগমা চেম্বার দেখতে পাই। ম্যাগমা চেম্বার বলতে আমরা কি বুঝি? আমরা জিওগ্রাফিক্যাল টার্মে এই স্তরটাকে অ্যাসথেনোস্ফিয়ার বলতে পারি, বা নর্মাল পাতি ভাষায় ম্যাগমা চেম্বার বলি। আচ্ছা, তোমরা প্রত্যেকে জ্যাম বা জেলি খেয়েছো, দেখবে গোল কন্টেনারে, যে মানে শিশিতে নয়, শিশিতেও পাওয়া যায়, আবার দেখবে ছোট ছোট প্লাস্টিকের গোল কন্টেনারগুলোতে জ্যাম বা জেলি পাওয়া যায়। তো দুটোই এক, কিন্তু যদি ধরো আমরা ওই মানে গোল যে কন্টেনারগুলোর কথা ভাবি, এরকম ছোট হয়, বড় হয়, এরকম সাইজের হয়, তো ওখানে যে জ্যামগুলো থাকে কিরকম অবস্থায় থাকে বলো তো? লিকুইড অবস্থায় থাকে, না সলিড অবস্থায় থাকে, না একটা থকথকে অবস্থায় থাকে? কিরকম অবস্থায় থাকে? থকথকে, মানে থকথকে লিকুইডের জেলির মতো। মতো। থকথকে জেলি অবস্থায় থাকে। ঠিক ম্যাগমাটাও এই অঞ্চলে আমাদের ওই জ্যামের মতো থকথকে অবস্থায় থাকে, যেটাকে আমরা সেমি সলিড টাইপ বলতে পারি, না সলিড না লিকুইড। এবং ধরো আমরা দোকান থেকে একটা, বাড়িতে এটা টেস্ট করবে তাহলে দেখতে পাবে, দোকান থেকে ধরো আমরা একটা ওই জ্যামের কন্টেনার কিনে নিয়ে এলাম, ঠিক আছে, এরকম গোল টাইপের, ওই মুখটা খুলবে, দেখবে পুরো একটা আঠার মতো চটচটে একটা থকথকে ভাবে জিনিসটা রয়েছে। তুমি তার উপরে 4টে দেশলাই কাঠি এরকম করে বসাবে, আটকাবে, মানে খুব যে প্রেস দিতে হবে সেটা না, জাস্ট দেশলাই কাঠিগুলো ওপরে একটু বসে একটু আঙুল দিয়ে চিপে দেবে, দেখবে কাঠিগুলো আটকে যাচ্ছে। এরপরে তুমি কন্টেনারটাকে নিয়ে এরকম জোরে জোরে ঘোরাও, এদিক ওদিক নাড়াও, এরকম করে মানে ঝাঁকুনি দাও, বা এরকম গোল করে ঘোরাও, তাতেও দেখবে দেশলাই কাঠিগুলো কিন্তু নড়ছে না, কারণ দেশলাই কাঠিগুলোই আঠালো চটচটে জিনিসটার সাথে আটকে আছে। ঠিক সেম ভাবে এই আঠালো চটচটে ম্যাগমার ওপরে সীমা, মানে আমরা বলি ওশেনিক প্লেট, মানে মহাসাগরীয় পাত, আর শিয়াল মানে আমরা বলি মহাদেশীয় পাত বা কন্টিনেন্টাল প্লেট। তার মানে ভূত্বকের অংশ আর মহাসাগরীয় অংশগুলো এই ম্যাগমার ওপরে ঠিক দেশলাই কাঠির মতো আটকে থাকে। তো সেই কারণে আমাদের পৃথিবী এরকম বনবন করে ঘোরে, ঝাঁকুনি হয়, তাতেও কিন্তু ভূত্বক বা মহাসাগরগুলোর অংশগুলো নড়ে না। বাট আমি যদি কন্টেনারটাকে নিয়ে ধরো এরকম উল্টে দিই, জোরে জোরে ঝাঁকাই, তাহলে দেখবে পুরো জেলির ওই থকথকে জিনিসটা শুদ্ধ পড়ে যাবে। তো পৃথিবীটাও উল্টে গেলে কি ঘটনা হবে আমরা জানি না, কারণ পৃথিবী উল্টানোর কোনো পসিবিলিটি আমরা দেখতে পাই না। তাই আমরা এই কন্টেনারটাকে উল্টাবো না, আমরা কন্টেনারটাকে এরকম সোজা করে ধরে রেখে তার উপরে দেশলাই কাঠিগুলো বসিয়ে এরকম করে ঘোরাবো,
ঝাঁকুনি দেবো, দেখবে কাঠিগুলো চুপচাপ বসে আছে, নড়ছে না। সেম কন্ডিশন কিন্তু আমাদের এই ম্যাগমা চেম্বারের ওপরে হয়। এবার ধরো আমি ওই এক কন্টেনারের তলায় একটা লাইটারে করে হিট দিলাম। লাইটার করে কেন দেবো বলতে, ধরো লাইটার বা মোমবাতি বা দেশলাই কাঠি করে হিট দিলে কি হবে, পুরো কন্টেনারটা একসাথে হিট হবে না। মানে যদি আমি কন্টেনারটাকে ধরে গ্যাসের ওপরে বসিয়ে দিই তাহলে কিন্তু একসাথে পুরো জেলিটা গলতে শুরু করবে বা জ্যামটা গলতে শুরু করবে, কারণ হিটটা অনেক বেশি। বাট না, আমি যদি একটা লাইটার, দেশলাই কাঠি বা মোমবাতি দিয়ে ধরো এর তলায় হিটটা দিই, তাহলে হয় এইরকম কোনো একটা জায়গায় হিট লাগছে, বা ধরো এরকম কোনো একটা জায়গায় হিট লাগছে, বা এদিকে লাগছে, মানে পুরো বাটিটা, পুরো কন্টেনারটার তলায় হিটেড হচ্ছে না, কোনো একটা পোর্শনের ওপরে হিট হচ্ছে। যে পোর্শনটা তলায় হিটটা হচ্ছে তার ওপরের জেলিটা বা জ্যামটা দেখবে আস্তে আস্তে লিকুইড হতে শুরু করছে। এবং যদি তার উপরে একটা দেশলাই কাঠি আমি বসিয়ে রাখি আগে থেকে, তা আগে বসেছিল, যখনই লিকুইড হতে শুরু করছে তখনই দেশলাই কাঠিটা কি করবে বলতো, বসে থাকবে না এরকম নড়াচড়া করবে, নড়াচড়া করতে শুরু করবে। নড়াচড়া করবে। রাইট, নড়াচড়া করতে শুরু করবে। তো ঠিক সেরকম ভাবে আমাদের যদি ম্যাগমার কোনো অংশে, ধরো এইটুকু অংশে ম্যাগমা হিটের কারণে গলতে শুরু করলো, ধরে নিচ্ছি আমরা এইটুকু অংশের ম্যাগমা হিটের কারণে গলতে শুরু করলো, তো গলতে শুরু করলে কি হবে, সেটা লিকুইড হবে। লিকুইড হলে কিরকম হয়, হানি দেখেছো, মধু, মধু যেমন দেখতে হয় একেবারে জলের মতো, মানে ওয়াটারের মতো তরল নয়, আবার সলিডও নয়, মানে লিকুইড কিন্তু একটা চটচটে ব্যাপার থাকে, এবং সেটা খুব গরম, প্রচন্ড গরম হলে যেরকম হয়, বা হট চকলেট যেরকম হয়, ঠিক সেই রকম ফরমেশনটা হবে। এবং তার উপরে যখন যে অংশটা থাকবে, ওশেনিক পার্ট থাকলে সেটা নড়তে থাকবে, কন্টিনেন্টাল প্লেট থাকলেও সেটা নড়তে থাকবে। এবার ধরো দেখা গেল লিকুইডটা খুব কম হলো, ফলে কিছুক্ষণ নড়ে সেটা থেমে গেল। আর যদি দেখা যায় যে অনেক একটা বিশাল অংশ জুড়ে ম্যাগমা লিকুইড হলো, তখন সে কি করবে, বাইরে বেরিয়ে আসবে। সে কিন্তু আর ভেতরে বসে থাকতে চাইবে না, বাইরে বেরিয়ে আসবে। কিভাবে বেরিয়ে আসবে, দুটো পদ্ধতি আছে। ধরো এই জায়গার ম্যাগমা যদি লিকুইড হয়, তো দেখা যাচ্ছে এই জায়গার সাথে একটা পাইপলাইন কানেকশন রয়েছে উইথ ভলক্যানো। এই যে উঁচু জিনিসটাকে আমরা এঁকেছি এটা হচ্ছে ভলক্যানো। তো পৃথিবীতে যত ভলক্যানো বা আগ্নেয়গিরি আছে, প্রত্যেকটা ভলক্যানো বা আগ্নেয়গিরির সাথে আমরা প্রুফ পেয়েছি যে ম্যাগমা চেম্বার পর্যন্ত একটা পাইপলাইন কানেকশন রয়েছে। তো ঠিক এইরকম জায়গাটাতে যদি ম্যাগমা লিকুইড হয়, সে খুব ফোর্সে এই পাইপলাইন দিয়ে আগ্নেয়গিরি দিয়ে বেরিয়ে যাবে, যেটাকে আমরা এক কথায় বলি ভলকানিজম বা অগ্নুৎপাত। অগ্নুৎপাত দিয়ে যখন এই গলিত ম্যাগমাটা বেরোবে তখন তাকে আমরা বলি লাভা। যখন মাটির নিচে জ্যামের মতো সেমি সলিড থাকছে তখন তাকে বলছি ম্যাগমা। যখন সেটা লিকুইড হয়ে ওই হট চকলেট বা হানি ফরম্যাটে চলে আসছে এবং ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসছে, তখন তাকে আমরা বলছি লাভা, যার সাথে বিভিন্ন ধরনের গ্যাসও মিশ্রিত থাকে। এটা একটা পদ্ধতি। আবার যদি দেখা যায় ধরো এই অংশে ম্যাগমাটা লিকুইড হয়েছে, যার সাথে কোনো ভলক্যানোর কানেকশন নেই, তখন সে মাটির থেকে বেরোবে কিভাবে, ক্র্যাক তৈরি করবে। ক্র্যাক, যেটাকে আমরা বলি চুত্তি বা ফল্ট, মানে মাটি ফাঁক করে, সেটা সমুদ্রের তলাতেও হতে পারে, ভূপৃষ্ঠতেও হতে পারে, মাটি ফাঁক করে ক্র্যাক তৈরি করবে, করে সেটা মাটি থেকে বেরিয়ে আসবে। অনেক সময় বিস্ফোরণ ঘটিয়ে সাউন্ড তৈরি করে বেরিয়ে আসে, অনেক সময় নিঃশব্দে ক্র্যাক তৈরি করেও বেরিয়ে আসে। তো এইভাবে ম্যাগমা লিকুইড হলে মাটির ওপরে বেরিয়ে চলে আসে। দুটো পদ্ধতিতে মোটামুটি আমরা বেরোতে দেখেছি। তো এই ম্যাগমা চেম্বারটাকে আমরা বলি অ্যাসথেনোস্ফিয়ার। বা অ্যাসথেনোস্ফিয়ারের ডেফিনেশন বলে আরো অনেক কিছু বলা যায়, বাট পাতি ভাষায় এটাকে আমরা ম্যাগমা চেম্বার বা অ্যাসথেনোস্ফিয়ার বলতে পারি, যেটার ওপরেই কিন্তু এই ভূত্বকের অংশটা ডিপেন্ডেন্ট। মানে শিয়াল বা সীমা, তারা কিন্তু ডিপেন্ড করছে এই ম্যাগমা স্টেবিলিটির ওপরে বসে আছে। যদি বেশি নড়ে, ম্যাগমা বেশি লিকুইড হয়ে যায়, এরাও নড়বে এবং সেই ফিলিংসটা কিন্তু আমরাও পাবো। যদি সীমা নড়ে তাহলে সামুদ্রিক অংশ নড়বে, আমরা বলি
যদি শিয়াল নড়ে তাহলে আমরা কি বলবো, কন্টিনেন্টাল প্লেট বা মহাদেশীয় অংশ নড়ছে। তাহলে আমরা যে সুস্থিরভাবে ভূপৃষ্ঠের ওপরে বসে আছি, দাঁড়িয়ে আছি, তার মূল কারণ হচ্ছে এই আঠালো চটচটে জ্যামের মতো ম্যাগমা চেম্বার, যেটা আমাদের পৃথিবীর অভ্যন্তরের গুরুত্বপূর্ণ অংশ, যেটা আমরা ভূত্বক আর গুরুমণ্ডলের সংযোগস্থলে বা সীমা আর প্রফেসীমার সংযোগস্থলে দেখতে পাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা আমাদের মোটামুটি বোঝা গেল। এর ওপরের স্তরটা রয়েছে আমাদের ভূত্বক। ভূত্বকের দুটো অংশ, শিয়াল, সীমা অলরেডি আমরা জেনে নিয়েছি। শিয়াল মানে হচ্ছে সিলিকা অ্যালুমিনিয়াম, যেটা দিয়ে আমাদের ভূত্বক গঠন হয়েছে। সীমা মানে সিলিকা ম্যাগনেসিয়াম, যেটা দিয়ে আমাদের সামুদ্রিক অংশ মানে সমুদ্রের তলদেশ গঠন হয়েছে আমরা বলা হয়। এবং দুটো ক্ষেত্রেই আমরা আগ্নেয় শিলা মানে ব্যাসল্ট আর গ্রানাইট শিলা মেন উপাদান দেখি, তাই এটাকে আমরা শিলামণ্ডল বলতে পারি। এই দুটোর মাঝখানে আমরা যে বিযুক্তি রেখা দেখি সেটা হচ্ছে আমাদের কনরাড বিযুক্তি রেখা। কনরাড একজন জিওগ্রাফারের নাম। কনরাড, রেপটাইল, ট্রানজিশন, এগুলো হচ্ছে প্রত্যেকটার ইনার পার্টে দেখলাম। এবার আমাদের মেন পার্টগুলোর মাঝখানেও রয়েছে, যেমন ধরো ভূত্বক বা টোটাল ভূত্বক আর টোটাল গুরুমণ্ডল, এই দুটো স্তরের মাঝখানে যেটা রয়েছে মোহর ভিসিক বিযুক্তি রেখা। এই মোহর ভিসিকটাই সিএইচএসএল এবং ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারিতে 3বার পরীক্ষায় এসেছে। মানে আমার যেটা নিজের চোখে দেখা মনে আছে, সব প্রশ্নটা সবসময় মনে থাকে না, যেটা মনে আছে, মোহর ভিসিকটা আমার মনে আছে, এসেছে। এছাড়া গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলকে মিলিয়ে তার মাঝখানে যেটা রয়েছে উইচার্ট গুটেনবার্গ। উইচার্ট একজন জিওগ্রাফারের নাম, গুটেনবার্গ একজন জিওগ্রাফারের নাম। এই দুটো বিযুক্তি রেখা আমরা দেখতে পাই, উইচার্ট, গুটেনবার্গ একসাথে নামকরণ করা আছে, যেটা গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মাঝখানে রয়েছে। তাহলে 1 2 3 4 5 টোটাল 5টা বিযুক্তি রেখা আমরা দেখতে পেয়েছি, যেটা আমাদের মনে রাখাটা বাধ্যতামূলক। এছাড়া ধরো প্রত্যেকটা স্তরের কি কি ওই ঘনত্ব কত, ডেপথ কত, এগুলো আমাদের এই নোটের ইনফরমেশনে দেওয়াই আছে, যেটা তোমরা নোটটা পেলে ওখান থেকে পড়ে নিতে পারবে। লাস্ট একটা পয়েন্টে আসি, দেখো যেটা থেকে বলছিলাম যে সিজিএল এ অনেকবার প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে এই যে উপাদান, মানে আমাদের ভূত্বকের উপাদানের একটা চার্ট আমি এখানে দিয়েছি। ভূত্বকের মানে হচ্ছে শুধু শিয়াল আর সীমা মিলিয়ে যে অংশটা, ক্রাস্টের যে অংশটা, সেখানে যে যে উপাদানগুলো মেন প্রধান রয়েছে তার 8টা উপাদান দেওয়া আছে, তার পরিমাপ দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে দেখে বলো তো, যদি এরকম প্রশ্ন করি যে হুইচ ইজ দ্য প্রিডমিনেন্ট ইনগ্রেডিয়েন্টস অফ আওয়ার আর্থ ক্রাস্ট, বা ভূত্বকের বা শিলামণ্ডলের সব থেকে বেশি পরিমাণে কোন উপাদানটা রয়েছে, কি আনসার করবে বলো? অক্সিজেন। অক্সিজেন। এই প্রশ্নটা যদি আবার এরকম করি, অক্সিজেন। আচ্ছা, এই প্রশ্নটাই যদি আবার এই ভাষাতে হয় যে হুইচ ইজ দ্য প্রিডমিনেন্ট মেটাল ইন আর্থ ক্রাস্ট, কি আনসার করবে? সিলিকা। অ্যালুমিনিয়াম। সিলিকা মেটাল নয়, ঠিক আছে, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম। হ্যাঁ। এই প্রশ্নটা, এই যে হুইচ ইজ দ্য প্রিডমিনেন্ট মেটাল ইন আওয়ার আর্থ ক্রাস্ট, এই প্রশ্নটা সিজিএল এ বহুবার রিপিট হয়েছে এবং অপশনে অক্সিজেন, সিলিকা, আয়রন এই 3টে থাকে, আর একটা কি অন্য অপশন থাকে। তো সেই ক্ষেত্রে আমরা অক্সিজেন, সিলিকা কোনোটাই আনসার করতে পারবো না বেশি পরিমাণে থাকলেও, কারণ প্রশ্নটা দিয়েছে মেটাল, তো তখন সেখানে ডাইরেক্ট আমাদের অ্যাকর্ডিং টু অপশন আনসার হবে আয়রন। ঠিক আছে, এটা মোটামুটি 19 এর আগে, মানে আফটার কোভিড আমি এই প্রশ্নটা দেখিনি, আর তার আগে বহুবার সিজিএল বা সেন্ট্রালের পরীক্ষাতে এই ধরনের এই সেম এই প্রশ্নটাই রিপিট হয়েছে অনেকবার। ঠিক আছে, তো সেই জন্য মোটামুটি উপাদানগুলো এখান থেকে পড়বে। আর পৃথিবীর গঠন মানে টোটাল পৃথিবীর মধ্যেও আমাদের সব থেকে বেশি আয়রন আছে, যেটা মেটালে বললেও আয়রন আর উপাদান বললেও আয়রনই হবে। তো পার্সেন্টেজ গুলো পারফেক্টলি মনে নাও রাখতে পারে, মানে তোমাকে ডাইরেক্ট এরকম বলবে না যে ভূত্বকের মধ্যে অক্সিজেনের কত পার্সেন্টেজ আছে, এরকম প্রশ্ন আসে না।
যে ধরনের প্রশ্ন বললাম সেরকম আসে, তাই মোটামুটি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ অবধি পড়ে রেখো, পার্সেন্টেজ গুলো একটু দেখে রেখো, মানে একদম টু দা পয়েন্টে পার্সেন্টেজ যে মুখস্থ করে রাখতে হবে সেটা না, বাট মোটামুটি কোনটা বেশি কম আছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ অবধি দেখে রেখো। এই কিন্তু এটা দেখে রেখো, এই ধরনের প্রশ্ন কিন্তু এখানে এসেছে। ওকে, এই গেল টোটাল আমাদের ইন্টেরিয়ার অফ আর্থ, মানে পৃথিবীর আভ্যন্তরীণ গঠন। তোমাদের কিন্তু মেন পড়া হচ্ছে ওই ছবিটা, এইটা, এই ছবিটা যদি ভালো করে নিজেরা বুঝে, মানে থিওরিটা থাকবে, থিওরিটা মুখস্থ করবে না, একবার রিডিং পড়ে নেবে, রিডিং পড়ে নিয়ে যা কিছু বক্তব্য থিওরিটার মধ্যে দেওয়া আছে, দেখো আমি কিন্তু যা বক্তব্য দেওয়া আছে ছবিটা দেখেই বুঝিয়ে দিলাম, এবং থিওরি পড়ার আমার দরকার হলো না, তো ছবিটা দেখেই পড়ে নিতে পারবে, এবং নিজেরাও এরকম একটা ছবি এঁকে নেবে থিওরিটা পড়ে, তাহলে দেখবে তোমাদের জন্য সব থেকে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা এবার বলো, বোঝা গেছে সবার? ক্লিয়ার হয়েছে? তাহলে ইন্টেরিয়র হ্যাঁ ম্যাডাম ক্লিয়ার হয়েছে, বল। বাট একটা জিনিস, ওই যে অক্সিজেন সাবস্টেন্সটা যদি থাকে সেটা কি গ্যাসীয় অবস্থায় থাকবে, তাই তো? গ্যাসীয় অবস্থাতে থাকে, না হলে আমরা মাটি খুঁড়লে মানে অক্সিজেন না পেলে আমরা মাটির ভেতরে যেতে পারতাম না। যেমন ধরো এই যে যদিও সেটা কয়েক মিটার খোঁড়া হয় এই মেট্রো স্টেশনগুলো করার জন্য, তো যদি ভেতরে অক্সিজেন গ্যাসীয় অবস্থা না থাকে আমাদের দম বন্ধ হয়ে যেত। ঠিক আছে, গ্যাসীয় অবস্থাতেই থাকে, এবং মাটির নিচে খুব গরম হয়। সামান্য মেট্রো স্টেশনগুলোতে কেন এসি বসানো বাধ্যতামূলক বলতো? এসি না থাকলে ওখানে ঢোকা যায় না, মানে সেগুলো কয়েক মিটার ডেপথ হয়, কিলোমিটার না, কিন্তু তাতেও এত গরম হয়। মানে মাটির ভেতর মানেই প্রচন্ড গরম থাকে, মানে টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে থাকে। আচ্ছা, এই নোটটা আমি পাঠিয়ে দেবো তোমাদের, আগের মৃত্তিকার নোটটাও মনে হয় পাঠানো হয় নাকি পাঠিয়েছে আমার মনে নেই, আমি দেখে নিচ্ছি। কিন্তু ক্লাস যেটা ফ্রাইডে নিয়েছি শুধু সেটা পাঠাইনি, কারণ আমার না মানে সেভ করতে পারছি না, গুগল ড্রাইভটা পুরো ফুল হয়ে গেছে। তার আগে অবধি ক্লাস কিন্তু পাঠানো আছে, মানে 14 তারিখ অবধি যত ক্লাস নিয়েছি পাঠানো আছে। 16 তারিখের ক্লাসটা আগামীকাল নেব, আর গত ফ্রাইডের ক্লাসটা পাঠাইনি, ফ্রাইডে আর আজকের ক্লাসটা পাঠাবো, তার সাথে নোটটা পাঠাবো। ওকে, আর টুমরো ক্লাস থাকছে সেম টাইমে, আমরা ওয়েস্ট বেঙ্গলের স্ট্যাটিক জিকে পার্টটা করবো। ওকে।